আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব HTML হাইপারলিংক, HTML ইমেজ ট্যাগ এবং HTML ফিচার এলিমেন্ট। এর পাশাপাশি অন্যান্য ট্যাগগুলো আমরা দেখব। পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন কথা না বলে আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাই। প্রথমে আমি এখানে ফাইলে চলে আসি এবং ওপেন ফোল্ডারে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার যেখানে ফোল্ডারটা ওপেন করা আছে আমি সেখানে চলে গেলাম আমার সি ড্রাইভের মধ্যে। তারপর এখান থেকে আমি HTML ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। তো দেখুন আমার HTML যে ফোল্ডারটা সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো এই যে আমার HTML ফোল্ড, আমি HTML ফাইলটাকেও ওপেন করে নিব। এখন এখানে ক্লিক করছি, আমার HTML ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে আগের কিছু কোড করা ছিল, আমি এগুলো কেটে দিলাম। তো চলুন আমরা আজকে প্রথমে আমরা যে কোডটা দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে আপনার ব্লক কোড। HTML ব্লক কোড দিয়ে আমরা শুরু করব। তো তার আগে আমি স্ট্রাকচারটা নিয়ে আসি। তবে আমি স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এখন হচ্ছে অপ্রয়োজনীয় যে কোডগুলো সেগুলো আমি কেটে দিলাম এখান থেকে। চলো এখন হচ্ছে আমাদের এখানে আমি একটা টাইটেল দিয়ে দেই। টাইটেল গ্রিন স্কুল বিডি। গ্রিন স্কুল বিডি। চলুন এখন আমি এটাকে লাইভ সার্ভারটা ওপেন করে নিলাম। তো দেখুন আমার লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেছে এবং এখানে হচ্ছে গ্রিন স্কুল বিডি লেখাটা চলে আসছে। তাহলে আমরা আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে আপনার HTML ব্লক কোড। হ্যাঁ, HTML ব্লক কোড আমরা এটা শিখবো। তাহলে আমি এখানে হেডলাইন দিয়ে দিই যে জিনিসটা আমরা শিখবো। প্রথমে HTML ব্লক কোড, ঠিক আছে। HTML ব্লক কোড। তো দেখেন আমরা কোনটা শিখবো, HTML ব্লক কোডটা শিখবো। তো দেখেন আমি এখানে HTML ব্লক কোড হেডলাইনটা দিয়ে দিলাম। HTML ব্লক কোডটা কি? তাহলে HTML ব্লক কোডটা যদি আমি আপনাকে দেখাইতে চাই, HTML ব্লক কোডটা হয় আপনার মূলত ব্লক কোডের মাধ্যমে, ঠিক আছে। এখানে এই যে ব্লক কোড, এই ব্লক কোডের মাধ্যমে হয়। তো এখন ব্লক কোডের আমি একটু গুগলে চলে যাই। গুগলে চলে গিয়ে আমি একটু লিখে সার্চ করি প্যারাগ্রাফ, ঠিক আছে। আমি একটু প্যারাগ্রাফ লিখে সার্চ করলাম, প্যারাগ্রাফ রাইটিং যে কোনো একটা লিখে সার্চ করতেছি। দেখেন এখন দেখেন আমি এখান থেকে কিছু অংশ এখানে কপি করে নিলাম, ঠিক আছে। দেখেন আমি এখান থেকে এখানে যদি খেয়াল করেন আমি এখান থেকে কিছু অংশ কপি করে নিয়ে গেলাম। তো কপি করে নিয়ে যাওয়ার পর আমি এখন এইটাকে এখানে আচ্ছা আমার কপিটা হয়নি, আবার একটু কপি করি। আমি এটাকে নিয়ে গেলাম এবং হচ্ছে আমি এই লেখাটাকে এখানে পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে যে বিষয়টা হইতেছে দেখেন, এখন হচ্ছে গুগলের মধ্যে কপিরাইটের একটা বিষয় আছে, যেটা আপনি যদি কোনো একটা কন্টেন্ট কপি করেন বা হচ্ছে কারো টেক্সট যদি কপি করেন, তাহলে সেটা কিন্তু গুগল আপনাকে ধরে ফেলবে। আপনি অমুকের কন্টেন্ট বা অমুক ওয়েবসাইট থেকে এই কন্টেন্টটা কপি করছেন, এটা আপনার না। এখন আমি যদি এখন এইটাকে কপি করে হুবহু ব্যবহার করি, তাহলে কিন্তু গুগল কিন্তু আমার ওয়েবসাইটটাকে দেখা যাচ্ছে অকেজো করে দিতে পারে। গুগলের এই ক্ষমতাটা গুগল রাখে। তো সেই জন্য এখন আপনি যখন কারো কোনো ইনফরমেশন কপি করবেন, তখন সেই জিনিসটাকে আমরা ব্লক কোডের মধ্যে রাখবো। কোন কোডের মধ্যে রাখবো? ব্লক কোডের মধ্যে রাখবো। তো চলো আমরা তো ব্লক কোড দেখেন আমাদের আউটপুটটা এভাবে আসছে। এখন ব্লক কোডের মধ্যে রাখতে হলে আপনাকে আরো একটা জিনিস করতে হবে। এই যে এদের যেই ইউআরএলটা, এটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনার কাজ হবে যেটা, সেটা আপনি এখানে সাইট, হ্যাঁ সাইট, এখানে সাইট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। দেখেন CIT সাইট, দেখেন এটাকে বলা হয়
অ্যাট্রিবিউট। এই যে আমি যে কিওয়ার্ডটা লিখলাম, আমি একটু জুম করি, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে আমি যে কিওয়ার্ডটা লিখছি এটাকে বলা হয় সাইট। এই সাইটের মধ্যে আমি ওই ইউআরএলটাকে কপি করে দিয়ে দিলাম। তো এই জিনিসটা দেখা যাচ্ছে ইউজার কোনো কিছু দেখবে না, এটা আপনার স্ক্রল করবে গুগল। এই জিনিসটা কে রিড করবে? গুগল। গুগল দেখবে আচ্ছা উনি এটাকে মেনশন করে দিছে অমুক সাইট থেকে, এটা গুগল নিয়ে আসছে। আর যদি আপনি এটা না করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটাকে দেখা যাচ্ছে যে কোনো সময় গুগল তার কন্ট্রোলে নিয়ে এসে অকেজো করে দিতেই পারে। তো এই জন্য যদি আপনারা কোনো কন্টেন্ট কপি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে এবার ব্লক কোডের মধ্যে রেখে সেটাকে সাইট নামে যে অ্যাট্রিবিউটটা আছে, যে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি সেই ইউআরএলটা দিয়ে দিবেন। তো আশা করি আপনারা এখন ব্লক কোডের বিষয়টা বুঝতে পারছেন। তো ব্লক কোডের পরে আমরা যেটা শিখবো আমরা কোটেশন শিখবো। তো চলুন এখন আমরা কোটেশন কোটেশনটা শিখবো। এখন যদি আমি আপনাদেরকে এখানে দেখাই একটু, দেখেন এখন আমি এখানে পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখি। পি ট্যাগের মধ্যে মনে করেন আমি সেম লেখাটাকে আবার, এটা না, আমি কিছু লরেন টেক্সট নেই, লরেন টেক্সট, আমি কিছু টেক্সট নিলাম এখানে দেখেন পি ট্যাগের মধ্যে। এখন এই যে পি ট্যাগের মধ্যে কিছু লেখা নিলাম, এখন নিচে লেখা নেওয়ার পরে মনে করেন আপনার আমি এই যে এতটুকু অংশকে আমি যদি ডাবল কোটেশনের মধ্যে রাখি তাহলে দেখেন কেমন হয়। এই যে এতটুকু অংশকে আমি যদি ডাবল কোটেশনের মধ্যে রাখি, আমি একটু কাট করে নিলাম, কাট করে নেওয়ার পরে এখানে একটা কোটেশন, দুইটা কোটেশন, ঠিক আছে। এখন হচ্ছে এই কোটেশনের ভিতরে আমি এই লেখাটাকে একটু পেস্ট করে দিচ্ছি, একটু দেখবেন আপনারা। এখন দেখেন এখানে এই লেখাটাকে আমি যদি কোটেশনের ভিতরে দেই তাহলে এই যে আমি একটু জুম করি লেখাটা, তাহলে আপনারা অবশ্য বুঝতে পারবেন। দেখেন এই যে আমার কোটেশনটা কোথায় থেকে, এই যে এখান থেকে শুরু হয়েছে কোটেশন, আর এই যে কোটেশনটা এখানে এসে শেষ হয়েছে, এইভাবে দেখাইতেছে আপনার কোটেশনটা। আর এটাকে যদি আপনি একটা ট্যাগের মাধ্যমে লেখেন তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। আচ্ছা আমি পুরো লেখাটাকে কোটেশনের ভিতরে দিয়ে দিতেছি, তাহলেই তো আমার ঝামেলাটা আর হইতেছে না। আমি জাস্ট ডাবল কোটেশনের ভিতরে এই লেখাটাকে পেস্ট করে দিলাম, তাহলে দেখেন এখন হচ্ছে এই যে কোটেশন এখানে আর শেষের কোটেশনটা দেখেন, এটা এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে, ডাবল কোটেশনটা। আর যদি আমি এটাকে যে আপনার একটা ট্যাগের ভিতরে লিখি তাহলে দেখবেন সেই জিনিসটা কিভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে লিখি কিউ, ওই লেখাটাকে আমি একটু এখানে পেস্ট করে দিলাম। এখন এখন এই জিনিসটা বুঝতে দেখেন এই এই কোটেশনটা, এই যে এই কোটেশনটা আর দেখেন এই কোটেশন, হ্যাঁ, দুইটা কোটেশন কি কখনো কি সেম হইতেছে? দেখেন একটু এখানে খেয়াল করেন, আর এই কোটেশন দেখেন, এই কোটেশনটা আর এই কোটেশনটা দুইটা কি সেম? কখনোই দুইটা সেম কোটেশনের মধ্যে হয় না। দেখতে দুইটার আউটলুকই কিন্তু দেখতে ডিফারেন্ট হয়ে যাইতেছে। তো আমরা যখন কোনো কিছু কোটেশনের মধ্যে রাখবো তখন আমরা কি এইভাবে কোটেশন ট্যাগটা দিয়ে কোটেশন ট্যাগের ভিতরে লিখবো। এই যে আমরা এখন এভাবে কোটেশন ট্যাগ দিব, কোটেশন ট্যাগ দিয়ে লিখবো। আচ্ছা এরপরে আমরা শিখবো যে এবার, হ্যাঁ, এবার ট্যাগ। তো এবার ট্যাগের কাজ কি? এবার ট্যাগ কাজ হচ্ছে দেখেন আমাদের, যদি আমি একটু ইউটিউবের মধ্যে চলে আসি, এখন দেখেন এখানে আমার উপরে যে স্ক্রল বার গুলো আছে, আমার দেখেন যখন আমি ইউটিউবের উপরে নিলাম তখন আমাকে একটা শর্টকাট একটা কিন্তু দেখেন একটা পপআপ দেখাচ্ছে। যদি চ্যাট জিপিটি উপরে নিয়ে আসি দেখেন চ্যাট জিপিটি একটা পপআপ দেখাচ্ছে। আবার যদি আমি ইউটিউবটাকে ওপেন করি এখানে, একটা মিনিট, এবার ট্যাগটা আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা দেখানো দরকার। এখন দেখেন এখন যদি আমি এখানে ইউটিউবের উপর নিয়ে আসি দেখেন আমাকে কিন্তু ইউটিউব হোম নামে একটা পপআপ দেখাচ্ছে নিচে, দেখেন পাশে একটা পপআপ কিন্তু আমাকে দেখাচ্ছে যে নিউজের উপর আসলে একটা নিউজ পপআপ, গেমের উপর আসলে দেখেন একটা গেমিং পপআপ কিন্তু আমাকে দেখাচ্ছে।
তো এই যে আমাকে যে পপআপটা দেখাচ্ছে, এই পপআপটা কিভাবে দেখায়, তো আমরা সেই জিনিসটাই মূলত দেখব। তো চলেন এখন আমরা এখন আমি মনে করেন যে এখানে লিখব যে এবার ট্যাগটা আমি এখানে লিখে নিলাম। দেখেন এই যে এবার ট্যাগটা আমি এখানে লিখে নিলাম। আচ্ছা এই যে দেখেন প্রথমে আমি এবার লিখব, এবার লেখার পরে এর ভিতরে আমি টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট দিব। টাইটেল প্রথমে টাইটেল দিব, তারপর ইকুয়াল সাইন, তারপর ডাবল ডাবল কোটেশন। ঠিক আছে, টাইটেল লেখার নিয়ম হচ্ছে এইভাবে। তো এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। দেখেন যেমন এই যে আমি সাইট নামে এখানে একটা কথা উল্লেখ করছিলাম, সাইট সাইট এটা একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখানে আমরা যে জিনিসগুলো এভাবে লিখবো এগুলোকে বলা হয় কি এক একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা টাইটেল। এখন মনে করেন টাইটেলের এখন এই যে ডাবল কোটেশনের মধ্যে কি হবে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে লিখব যে মনে করেন যে পি পি পি, তিনটা পি দিলাম। তো তিনটা পি এর ফুল ফর্ম কি? পাকিস্তান পিপলস পার্টি। ঠিক আছে, পাকিস্তান পিপলস পার্টি। এখন যদি আমি আমাদের এই লেখাটা কোথায় আছে আমি একটু উপরের কোডগুলো ক্লিয়ার করে ফেলি, যেটা আপনারা একটু বুঝতে সুবিধা হয় ক্লিয়ার ভাবে। তো চলেন এখন এই যে দেখেন পি 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 পাকিস্তান, তাহলে এই যখন আমি পি রূপে মাউসটা নিয়ে যাব তখন আমাকে কি দেখাবে? পাকিস্তান পিপল পার্টি। তো এটা দেখার জন্য আমি এইখানে শর্ট ফর্মটা দিয়ে দিব পাকিস্তান পাকিস্তান পিপল পার্টি। দেখেন তাহলে এখন দেখেন আমি যখন পি এর উপরে মাউসটা নিচ্ছি তখন দেখেন আমাকে কিন্তু কালো কালো ব্যাকগ্রাউন্ডের একটা পপআপ দেখাচ্ছে। এই যে দেখেন এই যে আমাকে একটা পপআপ দেখাচ্ছে। তো এই জিনিসটা করা করা হয় মূলত আপনার আবার ট্যাগের মাধ্যমে। আর এটা যে মূল ভূমিকা পালন করে সেটা হচ্ছে আপনার এই যে টাইটেল নামক যে অ্যাট্রিবিউটটা আছে এই অ্যাট্রিবিউটটা। এখন দেখেন এখন এই যে শুধু কি এটা কি শুধু কি এবার ট্যাগের মধ্যেই কাজ করে? বিষয়টা এরকম না। এটা এবার এবার ট্যাগ ব্যতীত কিন্তু অন্য ট্যাগের মধ্যেও এটা কাজ করে। তাহলে দেখেন এখন আমরা যেটা করতে পারি, আমি যদি এখন আপনাকে H1টা দেখাই, H1 যদি আমি লিখি যে এখানেও পিপিটা দিই, হ্যাঁ পিপি, তাহলে এখন এখন পিপি দেওয়ার পরে যদি আমি একটু সেভ দিই দেখেন H1 কিন্তু চলে আসছে। আমি এখন যদি H1 এর টাইটেলটা লিখি টাইটেল, হ্যাঁ টাইটেল এখন কি হবে দেখেন টাইটেলের মধ্যে আমি এখন পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টি। তাহলে আমি যখন পিপি রূপে এখন চলে আসছি আমার কিন্তু সেখানেও কিন্তু এই সেম পপআপটা দেখাচ্ছে। তাহলে আমরা এখন যে এবার ট্যাগ এবং হচ্ছে যে টাইটেল সেই বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ার। আমরা টাইটেল বিষয়টা যে কোনো ট্যাগের উপরে ব্যবহার করতে পারবো, টাইটেল নামক যে অ্যাট্রিবিউটটা আছে। তো এরপরে আসি আমাদের কোন ট্যাগটা, চলেন এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস ট্যাগ। তো চলো অ্যাড্রেস ট্যাগটা কি? অ্যাড্রেস ট্যাগ হচ্ছে যে কোনো অ্যাড্রেস লেখার জন্য, অ্যাড্রেস বলতে হচ্ছে ঠিকানা, যে কোনো ঠিকানা লেখার জন্য আমরা অ্যাড্রেস ট্যাগটাকে ব্যবহার করব। তো চলুন এখন দেখেন আমি এখানে লিখলাম যে অ্যাড্রেস, অ্যাড্রেস হ্যাঁ অ্যাড্রেস যে কোনো ঠিকানা লেখার জন্য আমরা অ্যাড্রেস ট্যাগটাকে ব্যবহার করব। তো যেমন বলে আমি রিটেন বাই written by ইব্রাহিম ইব্রাহিম বিন আহমেদ। এবং যদি আমি এখানে লিখি একটা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর ট্যাগ বলতে লাইন ব্রেক, এটা আপনারা সবাই জানেন। তারপরে যদি আমি এখন লিখি যে with us at, যদি আমি এখন এখানে বিআর ট্যাগটা দেই এবং যদি এখন এখানে লিখি সিম্পল
আপনারা আপনাদের মতন একটা অ্যাড্রেস লিখবেন। আমি জাস্ট এখানে একটা জিনিস দেখাচ্ছি উদাহরণের মাধ্যমে, এ আর কিছু না। একটা অ্যাড্রেস মানে এটার মাধ্যমে একটা অ্যাড্রেস লেখা হয়। এরপর আমি যেটা লিখবো সেটা হচ্ছে বক্স, আপনার যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নারায়ণগঞ্জ, তারপর এখানে আমি লিখে দিলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ বাংলাদেশ। ঠিক আছে, আমি হাবিজাবি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে দেখেন, এখন দেখেন আমার লেখাটা এখানে আউটপুটের মধ্যে কিভাবে আসছে। এই লেখাটা এখানে এইভাবে শো করতেছে। তো আপনারা যে কোনো অ্যাড্রেস লেখার জন্য এখানে এইভাবে অ্যাড্রেস ট্যাগটাকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো চলেন অ্যাড্রেস ট্যাগের পরে কোন বিষয়টা, অ্যাড্রেস ট্যাগ আমরা বিডিও, বিডিও নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা দেখব। বিডিও বলতে কি কি বোঝানো হয়? বিডিরেকশনাল ওভাররাইট, বিডিও বিডিরেকশনাল ওভাররাইট। চলেন আমি এখন দেখব এস্টিমেল ভিডিও, বিডিও। তো দেখেন বিডিও যখন আমি এখানে লিখছি, এখানে কিন্তু দেখেন আরো একটা আপনার অ্যাট্রিবিউট চলে আসছে, সেটা হচ্ছে ডিআইআর। ঠিক আছে, ডিরেকশন, ডিআইআর। তো ডিরেকশন এই জিনিসটা আমরা দেখব। তো এই জিনিসটা দেখার আগে আমরা এর মাঝে আগে কিছু একটা লিখি। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি মনে করেন যে এখানে লিখলাম যে গ্রিন স্কুল বিডি, গ্রিন স্কুল বিডি। তো দেখেন এই যে আমার এখানে কিন্তু একটা লেখা চলে আসছে গ্রিন স্কুল বিডি। তাহলে এখন ডিআইআর ডিরেকশন, ডিআইআর মানে কি ডিরেকশন। তাহলে চলুন আমরা এখন এখানে ডিরেকশন মানে একটা, আমি এই ডিরেকশনের মধ্যে আমি একটা কি বলে একটা এটাকে একটা কমান্ড দিয়ে দিব। তো এখন সে ওই কমান্ড অনুযায়ী কাজ করবে। তো চলুন আমরা যদি আর আরটিএল, তো আরটিএল বলতে কি বোঝায়? লেফট টু রাইট। আরটিএল বলতে কি বোঝায়? লেফট টু রাইট। আর এ লেফট, টি রে টু, আর হচ্ছে সরি রাইট টু লেফট, রাইট টু লেফট হবে, রাইট টু লেফট। আর রাইট। এখন দেখেন আমার লেখাটা কিন্তু সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তো এই লেখাটা মূলত ব্যবহৃত হয় কখন? যখন মানে আরবি লেখার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়। কারণ হচ্ছে আরবি লেখাগুলো মূলত উল্টো সাইড থেকে শুরু হয়। ঠিক আছে, উল্টা সাইড থেকে শুরু হয়, এই কারণে এটা আরবি লেখার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়। আর আর এখানে ভিডিও দিবেন, ভিডিওর ভিতরে আপনি ডিআইআর, তারপরে হচ্ছে আরটিএল, লেফট টু রাইট টু লেফট, এটা। তো আশা করি এখন ভিডিও ট্যাগের কাজটা আপনারা বুঝতে পারছেন। একটা লেখাকে সম্পূর্ণ উল্টো করে দেওয়ার জন্য আমাদের এই যে এই ট্যাগটা ব্যবহৃত হয়। তো এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কমেন্ট, কমেন্ট সম্পর্কে জানবো। কমেন্টটা আসলে কি? কমেন্ট, আচ্ছা, যখন আপনি মনে করেন এখানে হাজার হাজার ট্যাগ লিখবেন, এই যে এই জায়গাটার মধ্যে আমি আপনাদের মনে করেন যে এই যে এই জায়গাটার মধ্যে যখন আপনি হাজার হাজার ট্যাগ লিখবেন, তখন কিন্তু আপনি কোন ট্যাগটা কি কারণে লিখছেন সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, বা দেখা যাচ্ছে আপনার মনেও থাকবে না আপনি কোন ট্যাগটা আসলে কি কারণে লিখছেন বা কোন কাজে লিখছেন। তো এই যে ওই কাজটাকে মনে রাখার জন্য আমাদেরকে HTML5 একটা বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে কমেন্ট, যার মাধ্যমে আমরা লিখে রাখতে পারবো আমরা কি কারণে ট্যাগটা করছি। এখানে যেমন ধরেন এখানে মনে করেন এখন বিডিও, এটা কি? এটা তো কোনো একটা মানে একটা লেখাকে আমরা উল্টো উল্টো করানোর জন্য ব্যবহৃত করা হয়। ঠিক আছে, তাহলে দেখেন যেমন ধরেন এখানে কি এখন মনে করেন এই যে এটির একটা শর্ট ফর্ম আছে, ঠিক আছে, ফুল ফর্ম আছে আরটিএল। আরটিএল এর ফুল ফর্ম কি? রাইট টু লেফট। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি যে জিনিসটা করতে হবে, প্রথমে আপনি একটা গেটার দেন দিবেন, তারপরে একটা লেস দেন দিবেন, তারপর একটা গেটার দেন দিবেন, দেওয়ার পরে এর মাঝখানে আপনি দুইটা হাইপেন দিবেন, আরো দুইটা হাইপেন দিবেন। ঠিক আছে, হাইপেন দেওয়ার পরে এখানে আপনি যে জিনিসটা করবেন এই যে এইভাবে
তারপরে আবার এখানে একটা এই যে এক্সক্লেমেটরি সাইন দিবেন, এই যে এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন, এই যে দেখেন এখন কিন্তু আলাদা কালার হয়ে গেছে। প্রথমে আপনি একটা লেস দেন দিবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি বিষয়টা যেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। এখানে দেখেন প্রথমে আপনার একটা হাইপেন দিবেন, লেস দেন দিবেন, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে ডাবল হাইপেন, তারপর হচ্ছে আপনি গ্রেটার দেন সিম্বলটা দিবেন। তো দেওয়ার পরে আপনি যে জিনিসটা করবেন, এখন এখানে যে জিনিসটা লিখবেন সেটাই সেটাই আপনার কমেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি রাইট টু লেফট। এখন এই যে এই জিনিসটা কে দেখতে পারবে? এই জিনিসটা শুধুমাত্র ডেভেলপার দেখতে পারবে যে কোডিং নিয়ে কাজ করে, এটা ইউজার কখনো দেখতে পারবে না। এই কোডগুলো শুধুমাত্র যে কোডিং নিয়ে কাজ করে এই যে এই বোর্ডটার মধ্যে, ঠিক আছে, সে শুধু দেখতে পারবে। এটা ইউজার আউটপুটের মধ্যে কোনো কিছুই দেখতে পারবে না। এখন যদি আমি লিখি, আবার দেখেন H1 ট্যাগ লিখি, H1 ট্যাগ, ঠিক আছে, H1 ট্যাগ আমি লিখলাম যে আই এম হেডিং ট্যাগ, ঠিক আছে, আই এম হেডিং ট্যাগ লিখলাম। এখন এখন এটা তো হেডিং ট্যাগ আমি জানি এখন, কিন্তু ঠিক আছে আমি এখানে একটা কমেন্ট করে রাখবো। প্রথমে আমি আপনার লেস দেন দিব, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইনটা দিব, তারপরে আবার গ্রেটার দেন, এর মাঝখানে আমি দুইটা কোটেশন আছে। এই যে এখন এই কোটেশনের মধ্যে আমি এখন লিখে দিব যে দিস ইজ হেডিং ট্যাগ। তাহলে দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে মূলত কমেন্ট। হ্যাঁ, এই যে এই লেখাটাকে মূলত কমেন্ট বলা হয়। আপনি ট্যাগটা কি কারণে লিখছেন, বা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে এই টেক্সটটা কি কারণে লিখছেন, সেই জিনিসটা আপনি কমেন্ট করে রাখবেন, ঠিক আছে, আপনার মনে রাখার জন্য। এবং আপনার মনে রাখার জন্য, এবং দেখা যাচ্ছে ভবিষ্যতে আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন তখন আপনি যেন এটা পড়ে বুঝতে পারেন যে ও আচ্ছা এটা হচ্ছে লেফট টু রাইট, একটা লেখাকে লেফট টু রাইট করা হয়েছে। আচ্ছা দিস ইজ হেডিং ট্যাগ, এই আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ। এই জিনিসটা আপনি যেন দেখে দেখে বুঝতে পারেন। তো এই জন্য আপনার কমেন্ট ট্যাগটা এভাবে করা হয় মনে রাখার জন্য। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা লিঙ্ক ট্যাগ শিখবো, HTML হাইপার লিঙ্ক। আমরা এখন শিখবো HTML হাইপার লিঙ্ক। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা ভালো করে দেখবেন এই জায়গাটার মধ্যে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো চলেন আমি আপনাদেরকে এখন লিঙ্ক ট্যাগটা দেখাই, HTML হাইপার লিঙ্ক। হ্যাঁ, তো এখন আমি এখানে লিখবো, মনে করেন যে এখানে প্রথমে এ দিলাম, আচ্ছা এখানে দেখেন ট্যাগটা দেখেন, এই যে এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটা আমি কি অ্যাঙ্কর ট্যাগ। তো এই যে অ্যাঙ্কর ট্যাগটা যেটা, সেটা ওপেনিং এবং ক্লোজিং আছে। এখন এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কি href। এটার মধ্যে কি আছে, href নামে একটা লেখা আছে তো এখানে। তো এই href এর মাধ্যমেই আমরা মূলত লিঙ্কটাকে ক্রিয়েট করব। তো এখন আমি এখানে লিখি, মনে করেন যে ফেসবুক, দেখেন ফেসবুক, ঠিক আছে, আমি এখানে লিখলাম যে ফেসবুক। দেখেন এখন আমরা সাধারণত আমাদের লিঙ্ক গুলো কি কালারের থাকে, আমরা প্রায় সময় এরকম একটা নীল কালারের একটা লিঙ্ক দেখি। দেখেন যখন এটা আমি ক্লিকেবল হইতেছে, ক্লিক হলে এটার কালারটা চেঞ্জ হইতেছে, কিন্তু যেহেতু এখানে কোনো লিঙ্ক কানেক্ট করা হয় নাই, তাই এটা কাজ করতেছে না। তো চলেন আমি এখন একটু কষ্ট করে আমার ফেসবুকে চলে যাচ্ছি। এখন যদি এখন দেখেন আমি ফেসবুকের যে লিঙ্কটা, এটাকে আমি একটু কপি করে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি যখন এখন এই যে href যে বিষয়টা, এই যে এখানে এখানে যে ডাবল কোটেশনের মাঝখানে আমি কি করব, এই লিঙ্কটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে সেভ দিলাম Ctrl+S দিয়ে। সেভ দেওয়ার পর আমি এখন যখন এই যে এখানে ক্লিক করবো, আমি ফেসবুকে এখান থেকে কেটে দিচ্ছি। এই যে দেখেন যখন আমি এই লিঙ্কে এখন ক্লিক করবো, আমাকে এখন ফেসবুকে নিয়ে যাবে। দেখেন আমাকে সাথে সাথে ফেসবুকে নিয়ে আসছে।
আমি আবার ব্যাক দিতেছি, আবারও দেখাচ্ছি। আমি যখন এটা এখানে ক্লিক করতেছি দেখেন লিঙ্কটার উপরে, তখন কিন্তু আমাকে ফেসবুকে নিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে আবার একটু এক্সপ্লেন করি। প্রথমে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমি একটা এইচরেফ, এইচরেফের ভিতরে আমি কি করলাম, এইচরেফ ডাবল কোটেশনের ভিতরে আমার যে ফেসবুকের যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেসটাকে আমি কি করছি, কপি করে নিয়ে আসছি। এই যে অ্যাড্রেসটা আছে এখানে, যে http://www.facebook.com, এই যে ওয়েবসাইটটাকে আমি কি করছি আপনার কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা কি করছি, এখন এই যে এইখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো চলেন এখন লাইভ সার্ভার, তো দেখেন তো আমরা তো তো আমরা এইভাবে একটা লিংক ক্রিয়েট করতে পারবো। এখন যদি আপনি এই জায়গার মধ্যে ইউটিউবের লিংকটা দিয়ে দেন তাহলে ইউটিউবে চলে যাবে। আপনি যদি এই জায়গার গুগলের লিংক দেন তাহলে আপনি গুগলের কাছে চলে যাবেন। এখানে যে ক্রিয়েট করবে সে গুগলের কাছে চলে যাবে। আচ্ছা, এখন যে বিষয়টা, আমি এই লিংকে ক্লিক করলে, যদি আমি এই লিংকটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে যা হইতেছে আমাকে কিন্তু এই সেম উইন্ডোর মধ্যে নিয়ে আসতেছে। কিন্তু এখন আমি চাচ্ছি আমি যখন লিংকে ক্লিক করব তখন এখানে পাশাপাশি নতুন একটা উইন্ডো ক্রিয়েট হবে, নতুন একটা ট্যাব, এবং সেই ট্যাবের মধ্যে ফেসবুকটা কি ওপেন হবে। তাহলে চলেন আমরা এখন সেই বিষয়টা, সেই জিনিসটা দেখবো। এখন আমরা এখানে কি করব, টার্গেট নামে একটা কি অ্যাট্রিবিউট ব্যবহার করব। কি নামে? টার্গেট। তাহলে টার্গেট নামে আমি একটা অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করব, এই যে এখানে লিংকের পরে গিয়ে আমি একটা ব্যবহার করি টার্গেট। দেখেন এই যে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট, এমন হচ্ছে সেই অ্যাট্রিবিউটের আমরা ভ্যালু কি দিব, সেই অ্যাক্টিভিটির ভ্যালুটা হচ্ছে আমাদের ব্লাঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, যে টার্গেট অ্যাট্রিবিউট, আর ভিতরে যা দিলাম এটা হচ্ছে কি আপনার ভ্যালু। এই যে এইচরেফ এটা হচ্ছে কি আপনার অ্যাট্রিবিউট। হ্যাঁ, এইচরেফ এটাও একটা অ্যাট্রিবিউট, এবং এইচরেফ এর অ্যাট্রিবিউটের ভ্যালু কোনটা, এই যে লিঙ্কটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। এখন দেখেন আমি যখন ক্লিক করব তখন কিন্তু দেখেন আমাকে কিন্তু পাশাপাশি নতুন আরেকটা উইন্ডোর মধ্যে নিয়ে আসছে। আবার বিষয়টা খেয়াল করেন, আমি যখন এই যে এই লিংকের মধ্যে ক্লিক করব তখন আমাকে দেখেন পাশাপাশি নতুন আরেকটা উইন্ডোর মধ্যে নিয়ে আসছে। তাহলে এখন আমরা যে বিষয়টা শিখতে পারলাম এখান থেকে, আমরা যখন টার্গেট ব্লাঙ্ক করে দিব তখন আমাদেরকে নতুন আরেকটা নিউ ট্যাবের মধ্যে নিয়ে যাবে, এবং ওই নিউ ট্যাবের মধ্যে আমার যে সাইটের লিংকটা দিয়েছি সেটা হচ্ছে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা গুগল হোক, সেই সেই লিংকটাকে আমার নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন করবে। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমরা এক পেজ থেকে আরেক পেজের মধ্যে কিভাবে লিংক আপ করতে পারি। যেমন ধরেন আমি আমার এখানে index.html নামক একটা ফোল্ডার আছে, ঠিক আছে, ফাইল আছে। তো এখন আমি মনে করেন যে আরো একটা html ফাইল ক্রিয়েট করে নিলাম এখান থেকে আরো একটা html ফাইল ক্রিয়েট করি, মনে করেন abc নামে html আমি আরো একটা ফাইল ওপেন করে নিলাম। ঠিক আছে, তো ওপেন করার পরে এইটাকে আমি এখানে একটা ট্যাগ লিখি, দাঁড়ান তার আগে h1 নামে পেজ নাম্বার পেজ নাম্বার 1, আর আর এটাকে আমি কপি করে নিয়ে গেলাম। দেখেন এটাকে আমি কপি করে নিয়ে গেলাম। তো এখন যদি আমি এখানে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, পুরো কোডটা এখানে আমি দিই পেজ নাম্বার 2। ঠিক আছে, এখানে আমি দিলাম পেজ নাম্বার 2। তো চলেন এখন আমরা যদি এখন এখানে দেখি একটু একটা মিনিট আউটপুটটা দেখি। পেজ নাম্বার 1, দেখেন পেজ নাম্বার 1 নামে আমাদের এখানে একটা পেজ আছে। ঠিক আছে, দেখেন এই পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 2 কোনটা, পেজ নাম্বার 2 হচ্ছে এই যে এইটা ABC। পেজ নাম্বার 2 নামক এই পেজে আমরা চলে আসব। তাহলে কিভাবে আসব সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু এখানে একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনি খেয়াল করতে না পারেন তাহলে আপনি পারবেন, এখানে একটু মনোযোগী হবেন। দেখেন আমি আবার দিচ্ছি, এখানে আমি এই যে আমি এখন কোন পেজে আছি, index.html পেজের মধ্যে আছি। এখানে আমি লিখলাম যে
প্রথমে অ্যাঙ্কর ট্যাগটিকে নিয়ে আসলাম, এই যে, তারপর অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে এই যে আপনার এইচরেফ অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিব আমি, ভ্যালুটা আমি যখন এখন হচ্ছে ফেজ টু ফেজ টু ঠিক আছে। তো যখন আমি এই যে এখানে ক্লিক করব, আমার পেজ নাম্বার 2 এর মধ্যে চলে যাব। কোথায়? পেজ নাম্বার 2 এর মধ্যে চলে যাব, গো, ঠিক আছে, এই যে গো পেজ 2। তো আমি এখন এই যে মনে করেন যে আমি পেজ 2 এর নাম দিলাম কি abc.html। তো আমি এখন এখানে যে বিষয়টা করব, এখানে আমি abc.html দেখেন এখন দিয়ে দিলাম। এখন আমি এখানে চেক করি, তো দেখেন আমাকে এখন এই যে পেজ 2 এর মধ্যে নিয়ে আসছে। খেয়াল করেন, আমাকে দেখেন আমার পেজ 1 এর মধ্যে কি আছে, পেজ 1 এর মধ্যে আছে দেখেন গো টু গো পেজ 2। দেখেন 1 নাম্বার পেজের মধ্যে কি কি দিছি, গো পেজ 2। হ্যাঁ, তো এখন যখন ক্লিক করছি যে আমাকে পেজ 2 এর মধ্যে নিয়ে আসছে, যে এখানে পেজ 2 দেখছেন, পেজ নাম্বার 2। আবার ব্যাক দেন, এই যে পেজ 1, ক্লিক করছি পেজ 2, এই যে। তো আশা করি আমরা এখন এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক আপও করতে পারবো। তো আমরা এখন চলুন পরবর্তী ধাপ আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা এখন ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো, কিভাবে ইমেজ ট্যাগের ইমেজ অ্যাড করতে হয়। হুম, তো তার আগে বলে রাখি, এখানে আমি যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে আগে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে সেট আপ করে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সেই বিষয়টা। এই যে আমার সি ড্রাইভ যে এসটিএমএল নামক যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে এই যে আমার কিছু ছবি আগেই রাখা আছে, ঠিক আছে। এই যে দেখেন এসটিএমএল নামক এবিসি নামক যে এসটিএমএল ফোল্ডার ফাইলটা ক্রিয়েট করছি সেটা এখানে চলে আসছে। তো দেখেন এই যে ইমেজগুলো আছে। তো চলুন আমরা এখন ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এই জন্য আমি আগে এখানে ইমেজগুলো এই যে সেট আপ করে নিয়েছিলাম। তো আচ্ছা, তো চলো আমরা এখন ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব। তো ইমেজ ট্যাগ নিয়ে এখন আপনাদেরকে যদি দেখাই আমি, যেমন এখন ইমেজ ট্যাগটা হচ্ছে মূলত সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ফুল ট্যাগ, ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই এর। তাহলে আমি এখন আইএমজি ইমেজ, হ্যাঁ, ইমেজ ট্যাগটা দিলাম। এখানে দুইটা অ্যাট্রিবিউট আসছে, একটা হচ্ছে সোর্স এসআরসি, এটা হচ্ছে ইমেজ সোর্স। এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন, শুধু চোখ দিয়ে দেখেন, যেভাবে করতেছি এভাবে নিজেরা প্র্যাকটিস করেন, অটোমেটিকলি এগুলো আপনাদের আয়ত্ত হবে, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। তো দেখেন আমি আপনাদের এখন ইমেজের যে বিষয়টা, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। তাহলে এখন এখন হচ্ছে এখানে এখানে একটু বলে রাখি, ইমেজ সোর্স, এখানে আমরা ইমেজের সোর্সটা দিব, এবং হচ্ছে এখানে যে এএলটি, হ্যাঁ, এএলটি হচ্ছে যে অল্টারনেটিভ। তো এখন আমরা প্রথমে ইমেজের সোর্স বলতে যে ইমেজের যে এক্সাক্ট যে রেজাল্ট বা হচ্ছে ইমেজের যে বলে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা আমরা এখানে দিব। তো এখন এখানে দেখেন আমি ইমেজগুলো একটু সহজ করার জন্য এগুলোর কিছু রিনেম করে নামগুলো সহজ করে 2.jpg, তারপরে 3.wp, তারপর হচ্ছে 4.jpg, তারপর 5.jpg, তারপরে jpg, দেখেন আমি এগুলো আগে সেট আপ করে নিছি। তো আপনারা আপনাদের মধ্যে রিনেম করে নিবেন ইমেজের নামগুলো। এখন আমি যদি লিখি, দেখেন যদি টু ডট, দেখেন 2.jpg, এখন আমার এখানে দেখেন ইমেজের যে সোর্সটা কোথায়, দেখেন কোন ইমেজটা, আমি এই সাইডটাকে একটু ছোট করি, এই যে 2.jpg, দেখেন 2.jpg। এখন সেভ দিব আমি। তাহলে দেখেন এখানে একটা ইমেজ চলে আসছে, খেয়াল করছেন, এখানে একটা ইমেজ চলে আসছে। এখন দেখেন এখানে যদি আমি আবার লিখি তিন, আপনার মনে করেন 3 নাম্বার ইমেজটা, আমি যদি এখন 3 নাম্বার ইমেজটা দেই, থ্রি থ্রিটা আমি এখানে অটো সাজেস্ট করতেছে। তা আমার দেখেন এখন এখন দেখেন এই যে আমি 3 নাম্বার ইমেজটা দিতে, দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। আবার দেখেন আমরা যদি এখন এখানে লিখি যে এখানে 4.jpg, তাহলে কি আমরা এইভাবে
বিভিন্ন ইমেজগুলো, এই ইমেজের সাইজটা অনেক বড়, তাই এই ইমেজটা এত বড় দেখাচ্ছে, কিন্তু এগুলোকে আমরা রিসাইজও করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমরা 4 জেপিজি দেই তাহলে সেই জিনিসটা, আচ্ছা আমরা যদি থ্রি ডট ওয়েব, তাহলে দেখেন ইমেজটা এইভাবে অ্যাড হয়। ও আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার বাকি আছে। আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ইনবক্সে যোগাযোগ করুন, তাহলে আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। তো এখন আমরা পরবর্তী যে স্টেপ সেগুলো কিন্তু চলে যাচ্ছে। এখন দেখেন আমার যে ইমেজটা ইমেজটা হচ্ছে, দেখেন অনেক বড় ইমেজ, তো এটাকে আমাদের একটা রিসাইজ করা দরকার হইতে পারে। তো এই রিসাইজ করার জন্য আমি এখানে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে ALT এটা কেন ব্যবহার করা হয়। এখন যদি আমি এখানে আমি একটু দেখেন, কিছু কিছু সময় আমাদের পেজ যখন রিলোড হয় বা ইন্টারনেট প্রবলেম দেখায়, ঠিক আছে, যে কোনো কারণবশতে, তখন দেখা যাচ্ছে কি আমাদের ইমেজটা পুরোপুরি লোড না হয়ে এখানে ছোট্ট একটা স্পেস জায়গা দেখায়, যেটা হচ্ছে একটা ছোট্ট একটা লেখা থাকে যেটা হচ্ছে ইমেজ। আমি ওই জিনিসটা আপনাদের এখন দেখাচ্ছি ভিজুয়ালি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি হুম ইমেজ, আচ্ছা ইমেজ এই লেখাটা আপনি সাধারণভাবে দেখবেন না, আমি এখন ইচ্ছা করে একটা ভুল করতেছি, এখানে এখানে জাস্ট ফিটা কেটে দিলাম, ইচ্ছা করে একটা ভুল করলাম। এখন দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে, তার মানে আপনি এখানে কোনো একটা ইমেজ আছে এমন যে সেই জিনিসটা দেখেন এখানে আমার ফাটা ফাটা দেখা যাইতেছে, এখানে ক্লিয়ার দেখা যাইতেছে না। এখন আমাদের প্রায় সময় এই যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট সমস্যার কারণে আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো আপনি যখন তো এই যে এই জিনিসটা দেখানোর জন্য আমাদের মূলত এই যে অল্টারনেটিভ ইমেজ কথাটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আইএমজি। এখন আপনি যদি এখানে অন্য কিছু দেন তাহলে সেখানে অন্য কিছুই আসবে, মাই ইমেজ, মাই ইমেজ। তাহলে দেখেন এখানে মাই ইমেজ নামে লেখাটা চলে আসছে। তো চলুন আমরা এটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসি। তো দেখেন এই যে আমাদের এখন যদি আপনার ইন্টারনেট প্রবলেম থাকে, রিলোড প্রবলেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে জিনিসটা দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে এত বড় যে একটা ছবি দেওয়া আছে আমার সামনে, এই ছবিটাকে আমাদের রিসাইজ করা দরকার হইতে পারে। তো রিসাইজ করার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা উইড লিখবো, উইড আমরা উইড লিখবো আমরা কত পিক্সেল, মনে করেন যে আমি 200 পিক্সেল দিলাম, 200 উইড 200 পিক্সেল। তাহলে দেখেন এই যে আমাদের উইড অনুযায়ী ছবিটা 200 পিক্সেল সাইজ হয়ে গেছে। এখন যদি আমি এখন এখানে লিখি হাইট, ঠিক আছে, হাইট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, হাইট, ঠিক আছে, হাইট অ্যাট্রিবিউট। হাইট দিলে আমি কত বলবো, 400 পিক্সেল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আমার ইমেজটা এখন কতটা লম্বা লম্বা প্রকৃতির হয়ে গেছে, 400 পিক্সেল কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন, তাহলে কি 400 পিক্সেল কি আমার ইমেজটা কি লম্বা হয়ে গেছে না। এখন উইড এখানে আমি 500 পিক্সেল করে দিই, তাহলে হয়তো একটু সুন্দর লাগতেও পারে। এই যে দেখেন, তাহলে কি আমরা এখন কি একটা ছবিকে এভাবে চাইলে রিসাইজ করতে পারবো। তো আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং হচ্ছে লাইক বাটনে হিট করে আপনি আপনার মতামতটা জানিয়ে দিবেন। আজকের মতন আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।